বিশ্ববন্দিত আনন্দমার্গের সত্যের জয় এসে গেল। এবার হাইকোর্টের নজরে আসলো আনন্দমার্গ প্রচারক সংঘের ডিএমএস কারা করবে। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকমই দু চোখ দিয়ে দেখি। নির্দেশ আসলো 15 দিনের মধ্যে। যে ডিএমএস এতদিন হয়ে আসছিল 30-31-1 বৈধতার প্রশ্নে সিলমোহর হাইকোর্ট থেকে বলা হলো 15 দিনের মধ্যে জেলা প্রশাসন যেন রায় ঘোষণা করে দুপক্ষকে সামনে নিয়ে। অর্থাৎ এক পক্ষ পাবে যে সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশিত রায় বহুদিন ধরেই ছিল হেড অফিস পুরুলিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি আচার্য বিশ্বদেবানন্দ অবধূতের ওপর। নতুন এই নির্দেশনামায়, যা মামলার সিও নাম্বার 876/2024, জানা যায় যে বিবাদী পক্ষের দাবি করা মতন কিংসুক সরকার যে তাদের বৈধ সভাপতি, তা 2012 থেকে এখন পর্যন্ত অর্থাৎ 2024 পর্যন্ত তাদের সংগঠনের মূল নায়ক তথা সভাপতি হিসাবে বৈধতার প্রশ্নে পরপর মামলা রায়ে বৈধতা পাননি কিংসুক সরকার। তাদের করা মামলা হাইকোর্টে আগেই খারিজ হয়ে গেছিল। হ্যাঁ, এবার আসছি 22 নভেম্বর 2024 রায়। কি ছিল তার ভেতরে? প্রথমে পুরুলিয়া আদালতে 5 মার্চ 2024 অ্যাপ্লিকেশন পুরুলিয়ার ডিএমকে দেওয়া হয়। এরপর 3টি রিমাইন্ডার দেওয়া হয় মূল সংগঠন কেন্দ্রীয় কমিটির পুরুলিয়া থেকে। জুলাই মাসে আবার ডিএম অফিসে যাওয়া হয়। 30-31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই 3 দিনের ধর্ম মহাসম্মেলন তথা ডিএমএস এর এই তারিখ নির্ধারণের প্রশ্নে। এরপরও রায় না বেরোনোয় কেন্দ্রীয় কমিটি আদালতের অর্থাৎ হাইকোর্টের শরণাপন্ন হন। 22 নভেম্বর অর্ডার বেরোয় হাইকোর্ট থেকে। ইন দ্য লাইট অফ রিগার্ডিং 5th মার্চ অ্যাপ্লিকেশন, পুরুলিয়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড পাস অর্ডার। এরপরই বলা হয়েছে পুরুলিয়া প্রশাসন যেন 15 দিনের মধ্যে যেন নির্দেশ 30-31 এবং 1 জানুয়ারি 2025 ডিএমএস এর তারিখের ওপর রায় ঘোষণা করতে হবে। সেখানে প্যারালাল গোষ্ঠীর 1, 2, 3 এই 3 দিনের ডিএমএস তথা ধর্ম মহাসম্মেলনের কোনো উল্লেখ নেই, যেখানে তাদের সভাপতি খারিজ হয়ে গেছে হাইকোর্টে। এই গ্রুপ তথা কলকাতার প্যারালাল গ্রুপ, যা 2012 থেকে চেষ্টা করে আসছিল পুরুলিয়া কোর্টের মাধ্যমে কিংসুক সরকার অর্থাৎ কিংসুক রঞ্জন সরকার তাদের সভাপতি এবং অর্থাৎ কলকাতা গ্রুপকে 1, 2, 3 ডিএমএস করার আর্জি ছিল। যখন সুপ্রিম কোর্টের রায়ে মূল সংগঠন আনন্দমার্গ প্রচারক সংঘের সভাপতি হিসাবে আচার্য বিশ্বদেবানন্দ অবধূতের সম্পর্কে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবুও এতদিন প্রশাসন বৈধ অবৈধতার প্রশ্নের চ্যালেঞ্জ সম্পূর্ণ না হওয়ায় এই অজুহাতে এতদিন দুপক্ষকেই ডিএমএস করার অধিকার দিয়েছিল এবং তারা করেও আসছিল 1, 2, 3 এই প্যারালাল সংগঠন, যা ভারতীয় সংবিধানে অবৈধ। সেটাও কিন্তু আমরা সবাই জানি, প্যারালাল সংগঠন কখনোই একই নামে হতে পারে না। 2 সংগঠন যদি একই সংগঠন মনে করি, সেই একই সংগঠনের 2 জন সভাপতি হতে পারে না। তবুও পুরুলিয়া প্রশাসন 1, 2, 3 এই প্যারালাল অবৈধ সংগঠনকে এতদিন ধরে ডিএমএস করার অধিকার দিয়েছিল। এবার তারা কি করবেন? উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে মূল সংগঠন হেডকোয়ার্টার আনন্দনগর, রেজিস্ট্রার অফিসও আনন্দনগর পুরুলিয়ার। সেই আনন্দনগর তথা আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি। এই সংগঠন থেকে একটাই ডিএমএস তার আমলে হয়ে আসছিল 30-31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই 3 দিন ধরে। তারপর এই নিয়ম শ্রী শ্রী আনন্দমূর্তিজির মহাপ্রয়াণের পরও বহু বছর ধরে একই দিনে একটাই ডিএমএস চলছিল। তারপর সংগঠন থেকে 45 জন সন্ন্যাসীকে বহিষ্কৃত করার পর বিশ্ববন্দিত এই আনন্দমার্গ প্রচারক সংঘের সংগঠনের সংবিধান তথা চর্যাচর্য আবার লঙ্ঘন করে বহিষ্কৃত হয়ে যাওয়া গ্রুপ তথা সন্ন্যাসী পোশাক পরার অধিকার যারা হারিয়েছিল, তারা প্যারালাল এই আনন্দমার্গ প্রচারক সংঘের নামেই একদিকে সংগঠন চালিয়ে যায়, অপরদিকে মামলার পথে আদালতে যায়।
যা কখনোই চর্যার্য নিয়ম অনুযায়ী হয় না, অর্থাৎ নিয়ম ভঙ্গ হলো। যেখানে চর্যাদের সব সমস্যার সমাধান, শাস্তি থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে, পদলোভীদের ত্যাগী থেকে অলোভী সন্ন্যাসীদের জায়গা নেই। এটাই তো সর্বজন বিদিত, শুধু আনন্দময় প্রচার সঙ্গ নয়। সন্ন্যাসী হতে গেলে তাকে ত্যাগের ভূমিকা আসতেই হবে। তবে এরা কোন ধরনের সন্ন্যাসী সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টে মূল সংগঠন পুরুলিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি আচার্য বিশ্ব দেবানন্দ অবধূতের বৈধতার ওপর তথা তিনি সংগঠনের যে সভাপতি হিসেবে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। এরপর দীর্ঘ বছর পর কলকাতার গ্রুপের সভাপতি কিংসুক রঞ্জন সরকারের বৈধতা আছে কিনা তাও আদালতে খারিজ হয়েছে মহামান্য বিচারকের রায়দানে। এখন যেখানে কলকাতা গ্রুপের তথা প্যারালাল গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির মাথায় যখন নেই, তখন কি করে তারা এবছর ডিএমএস করতে পারবে? প্রশাসন কি ভাবছে? মূল স্রোতের সভাপতি আগেই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, বৈধতা সব প্রমাণপত্র দিয়েই। এই সকল তথ্য দিয়েই অর্থাৎ পেপার সহ হাইকোর্টে যেতে পারেনি এতদিন, কারণ প্রতি বছরই এই ধর্ম মহাসম্মেলন তথা ডিএমএস করার লক্ষ্যে পুরুলিয়া জেলা প্রশাসন তারা তাদের নির্দেশ জারি করতেন এমন সময় যখন হাইকোর্টে যাওয়ার বা চ্যালেঞ্জ করার মতন মুভমেন্ট থাকে না, কারণ সেই সময় শীতকালীন ছুটি ঘোষণা হয়ে যায়, অর্থাৎ হাইকোর্ট বন্ধ হয়ে যেত, তাই চ্যালেঞ্জ করা যেত না। তাই এবছর আগে ভাগেই মূল সংগঠন কেন্দ্রীয় কমিটির লিগ্যাল সেলের ভারপ্রাপ্ত আচার্য রমেন্দ্রনানন্দ অবধূত প্রথমে জেলা প্রশাসন ডিএম এর কাছে এবছরই 5ই মার্চ আপিল করে, যা আমরা প্রথমে উল্লেখ করেছিলাম। তারপর দীর্ঘদিন অপেক্ষা করার পর হাইকোর্টে যেতে বাধ্য হয়, বলতে পারেন হাইকোর্টে যাওয়ার সুযোগও এসে যায়। তাই এই নির্দেশ জারি হাইকোর্টের। তবে এও নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে, যেহেতু হাইকোর্টে প্যারালেল গোষ্ঠী অনুপস্থিত ছিল, তাই ডিএম সর্বাধিনায়ক প্রশাসনের, তিনি যেন এই প্যারালেল গোষ্ঠীকেও অর্থাৎ দুপক্ষকে বসিয়ে প্রশাসন সিদ্ধান্ত নেয় বা রায় দেন। এখন জেলা প্রশাসনের কাছে একটাই পথ, হাইকোর্টের পেপারস 30-31 পয়লা জানুয়ারি বৈধতা নিয়ে আর প্রশ্ন তুলতে পারবেন না। তাই অনুপস্থিত প্যারালাল গোষ্ঠীর একই রকম পেপারস দেখাতে পারেন কিনা, কিন্তু কি করে পারবেন? তাদের সভাপতি তো নেই, আদালতের স্বীকৃতিও নেই। তাই হাইকোর্ট বলেছে দুপক্ষের সামনে প্রশাসনের সিদ্ধান্ত জানাতে হবে। বিশ্ববন্দিত এই সংগঠনকে তাদের ভাবমূর্তি নষ্ট করার ক্ষেত্রে যারা এতদিন ত্যাগের পথে না গিয়ে ভেতরের থেকে লড়াইয়ের মাধ্যমে আবার নতুনভাবে পদ না পাওয়ার লক্ষ্যে এসে তারা চেয়েছিল সারা জীবনই কর্তৃত্বে থাকুক, যা কখনো কোথাও হয়নি, হবেও না। কেননা ভারতীয় সংবিধান দুচোখ দিয়ে দেখেই বিচার করে। আর যেখানে কোনো সংগঠন বা সংস্থা বা ক্লাব কোনো কিছুরই ভারতীয় সংবিধান অনুযায়ী একই নামে সংগঠন চালানো মানে রীতিমতন ক্রিমিনাল অফেন্স। এ ব্যাপারে অনেক উদাহরণ আছে। অনেকেই এরকম এই ব্যাপারে বিভিন্ন সংগঠন বা ব্যবসায়িক প্রশ্নে এক পক্ষের অভিযোগে অর্থাৎ বৈধতা যাদের আছে সেই ব্যবসায়ীর অভিযোগে তাদের লোগো ব্যবহার করার স্বার্থে প্যারালাল ওই ব্যবসায়ী অনেক ক্ষেত্রেই গ্রেপ্তার হয়েছে বহু ব্যবসায়িক সংস্থার অভিযোগে ভারতীয় সংবিধান অনুযায়ী। এক্ষেত্রেও সংস্থাগতভাবে একই নাম ব্যবহারকারী তারাও আগামী দিনে একই অজুহাতে বারবার যদি এমন করতে থাকে তারাও কি গ্রেপ্তার হবে? ভারতীয় আইন কিন্তু সবার জন্য এক। ভাবতে থাকুন। আপনাদের সকলকে জানাই আবার আসছি, আমরা অন্যরকম দুচোখ দিয়ে দেখি, সত্যের মাঝেই থাকি। আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করলাম। নমস্কার।